মিজোরাম মির্জা ফখরুলের জামাই সুন্দর জামাই ফাহাম আব্দুস সালাম ভেবেছেন একটি নতুন বিতর্ক উঠিয়ে জামায়াতকে মেলাইন করে দিতে পারবে। সে একটি টকশোতে বলেছে, জামায়াতের ক্ষমতায় আসলে কে অর্থমন্ত্রী হবে তাদের এই ধরনের কোনো প্ল্যান নেই, তার আসলে কোনো ধারণাই নেই। সে সব কথা যে পড়াশোনা করে বলে না তাতে প্রমাণ হয়ে গিয়েছে। অর্থ মন্ত্রণালয় নিয়ে ফাহাম আব্দুস সালামের এত টেনশন কেন? তার কি কালো টাকা আছে? সে কি কিছু বৈধ করতে চায়? সে কি জামায়াতকে ভয় পাচ্ছে? জামায়াতের স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত জাতি গড়ার যেই প্ল্যান তা শুনে ফাহাম আব্দুস সালাম কি আতঙ্কিত হয়ে উঠেছে? আমি বলছি, আমি যদি এ দেশের অর্থমন্ত্রী হই তাহলে ফাহাম আব্দুস সালামের কালো টাকা সাদা করার সুযোগ দিব এবং ফাহাম আব্দুস সালামের দুর্নীতি এবং টাকা পাচারের যদি কোনো অভিযোগ থেকে থাকে বা প্রমাণিত হয়, আমি জাতির মতামত নিয়ে তাকে ক্ষমা করে দিব এবং তার সেই কালো টাকা সাদা করার সুযোগ তৈরি করে দিব। ফাহাম আব্দুস সালামদের আতঙ্কটা কোথায়? দুই জায়গায় ফাহাম আব্দুস সালামের আতঙ্ক শুরু হয়েছে। মূলত যখন ডাকসু নির্বাচন চলে তার 4 দিন আগে ফাহাম আব্দুস সালাম একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, একটি ভিডিও গান শেয়ার করেছে। সেখানে দেখানো হয়েছে এক হুজুর দাড়ি টুপি পরে সাদেক কায়েমকে নিয়ে গান গাইতেছে। সেই গানটি শেয়ার দিয়ে ফাহাম আব্দুস সালাম ক্যাপশনে লিখেছে, তোমাদের এই গান শুনে, ইয়ার কি করে বলেছে, তোমাদের এই গান শুনে তরুণেরা দলে দলে তোমাদের প্রার্থীকে ভোট দিবে। 9 সেপ্টেম্বর টের পাবা। 9 সেপ্টেম্বর হয়েছে না এই ডাকসুর ইলেকশন, 4 দিন পরে, এর পরের দিন ফাহাম আব্দুস সালামের স্ট্যাটাস দেওয়ার পরের দিন সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি স্ট্যাটাস দিয়েছে। ইলিয়াস হোসাইন সেখানে বলেছে, যারা পাকিস্তানপন্থী তাদেরকে ভোট দিন, ভারতপন্থীদেরকে ভোট দিবেন না। সোজা, কারণ নাম উল্লেখ করে নাই। এর 2 দিন, ওই দিনই যখন আবিদ স্বাধীনতা মুক্তিযুদ্ধ নিয়ে হগর বগর শুরু করে দিয়েছে, তখন ইলিয়াস হোসাইন সরাসরি বলছে সাদেক কায়েমকে সরাসরি ভোট দিন। এরপর ইলিয়াস হোসাইন কিন্তু একটু কষ্ট পাইছে যে সাদেক কায়েম তার সাথে যোগাযোগ করে নাই। এরপরে পিনাকি ভট্টাচার্য একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন 20 তারিখ, 20 আগস্ট সম্ভবত, না সরি তারও পরে। তিনি বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বিপুল ভোটে জিতবে। এরপরে শাহেদ আলম একটি স্ট্যাটাস দিয়েছে, মনে আছে কিনা, এই বিশ্ববিদ্যালয়ের অলিগলি শাহেদ আলম চিনে। এই বিশ্ববিদ্যালয় কখনো শিবিরকে নির্বাচিত করতে পারে না, শিবির নির্বাচিত হবে না। বড় জোর তৃতীয় হতে পারে, খুব বেশি হলে দ্বিতীয় হবে, তৃতীয় হবে, খুব বেশি হলে দ্বিতীয় হবে। তারপরের দিন 8 তারিখ একটি ম্যাটিকুলাস জরিপ প্রকাশ করেছে প্রথম আলো। এই বাপ, যাতে এরপরে আর কোনো জরিপ না হয় এমন চালাকি করছে প্রথম আলো। প্রথম আলোর এসব চালাকি এখন মানুষ বুঝতে পারে, এমন মানুষের সংখ্যা বাড়তেছে, সচেতন মানুষের সংখ্যা বাড়তেছে। প্রথম আলো এখন একটা হাসির পাত্র। প্রথম আলো সেদিন লিখছে, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে ছাত্রদলের প্যানেল এবং নির্দলীয় ছাত্র ঐক্য অর্থাৎ উমামা ফাতেমার প্যানেলের মধ্যে বিপুল প্রতিদ্বন্দ্বিতা হবে। আব্দুল কাদের দ্বিতীয় না হলেও তৃতীয় হবে, চতুর্থ বা পঞ্চম হবে সাদেক কায়েম। মনে আছে সেই জরিপের কথা? জরিপ ভুয়া প্রমাণিত হয়েছে। এখন কথা হলো, এই যে যতগুলো জরিপ দিছে সব জরিপ কিন্তু ভুয়া প্রমাণিত হয়েছে। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে জরিপ দিয়েছে সেটাই সত্যি হয়েছে, একটি জরিপ। এছাড়া আরও 4টি জরিপ হয়েছে, 4টি জরিপই দেখানো হয়েছে ছাত্রদল জিতবে, ছাত্রদল জিতবে, ছাত্রদল জিতবে। আর প্রথম আলোর জরিপে দেখানো হয়েছে ছাত্রদলও জিততে পারে, উমামা ফাতেমার দলও জিততে পারে। আব্দুল কাদের খুব ভালো করলে হয়তোবা দ্বিতীয় হবে বা তৃতীয় হবে। শিবির তো নাই, কিন্তু শিবির যা ভোট পেয়েছে তা সবার মিলেও হচ্ছে না, কাছাকাছি সমান সমান হচ্ছে সবার মিলে। এত কিছু দেখার পরেও
ফাহাম আব্দুস সালামরা বলতেছে এরপরে রাজশাহী হইল, চকসুতে হইল, কোনোটাতে জিতবে না, দেখছি তো সব কিছুই জিতে যাচ্ছে। এবার ভালো করে লাগলো তারা জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে নানান রকম আপনার ন্যারেটিভ দাঁড় করানোর প্রচারণা, স্ট্যান্ড করার চেষ্টা করছে জামায়াতের বিরুদ্ধে। এখন কথা হলো, দেখেন আর কিছু না হয়েও পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়েও তো কথা বলতে পারত ফাহাম আব্দুস সালাম, কিন্তু কেন বলে নাই? কারণ এখানেই ফাহাম আব্দুস সালামের ফ্যাক্ট, বিলাসী জীবনের প্রতি আঘাত, দুর্নীতিগ্রস্ত সমাজকে ধরে রাখার যে প্রচেষ্টা, এখানেই বড় আঘাত হয়ে যাবে অর্থ মন্ত্রণালয়। জামায়াত 19 জুলাই 2025 সরারদি উদ্যানে জামায়াতের আমির ঘোষণা দিয়েছিল ডাক্তার শফিক, যে তারা ক্ষমতায় আসলে শুল্ক মুক্ত গাড়ি ব্যবহার করতে দিবে না এমপিদের পরিবারকে। এখন তো আইন হলো কি, এমপিরা যত খুশি শুল্কমুক্ত গাড়ি ব্যবহার করতে পারবে। তখন কি হবে, এমপি যে গাড়িটা ব্যবহার করবে সেটি হয়তো সরকারিভাবে দেওয়া হবে, কিন্তু পরিবারে যত খুশি শুল্কমুক্ত গাড়ি আনা, এটা তারা দিবে না। শিশির মনির উন্মুক্ত ঘোষণা দিয়েছে, আমি শুল্কমুক্ত গাড়ি আমার পরিবারের জন্য আনব না, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের চেষ্টা করব। এই ঘোষণাটাই ফাহাম আব্দুস সালামরা ভয় পেয়ে গিয়েছে। ফাহাম আব্দুস সালামরা যতই মুখোশ দেখাক নিজেদেরকে ভদ্রতার, দুর্নীতি মুক্তির, কিন্তু দেখেন 14-এর ইলেকশনে খালেদা জিয়া অংশগ্রহণ করে নাই। মির্জা ফখরুলদের পিড়াপিড়িতে খালেদা জিয়া তখন জেলে, মির্জা ফখরুলটা ঠিকই শেখ হাসিনার অধীনে নির্বাচনে গিয়েছে বিশাল টাকার বিনিময়ে, এবং সেখানে জামায়াতও গিয়েছে। জামায়াতের কি লাভ হয়েছে, কি ক্ষতি হয়েছে জামাত সেটা বুঝে, মির্জা ফখরুলদের কি লাভ কি ক্ষতি হয়েছে সেটা মানুষ দেখেছে। বিএনপি যাওয়ার কারণে হয়তো জামায়াত গিয়েছে। 24-এর ইলেকশনের আগে তারা কোনো আন্দোলন করতে পারে নাই। 7 জানুয়ারি তাদের মাথায় ছিল 7 জানুয়ারি ফেলানী হত্যার দিবস। 7 জানুয়ারি শেখ হাসিনা ইলেকশন করছে, বুঝেন তো ফাহামদের ভয় এখানে। এই কারণে আমি ঘোষণা দিচ্ছি, আমি অর্থনীতিবিদ না, তবে অর্থনীতি আমার প্রিয় সাবজেক্ট, খুবই আমি অর্থনীতির সাবজেক্টগুলো, কোনো আমার কাজ নাই অর্থনীতি পড়ার, তারপর আমি অর্থনীতির বিষয়গুলো পড়তে আমার খুব ভালো লাগে। বিভিন্ন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবার কৌশল, ঘুরে দাঁড়াবার কারণ, অর্থনীতি অগ্রগতির কারণ, এমন দেশের সংখ্যা তো কম আছে, সিঙ্গাপুর, কাতার, এরা কিন্তু অর্থনীতির মিরাকলে পরিণত হয়েছে। কাতার যে পরিস্থিতিতে অর্থনীতির এই পর্যায়ে নিয়ে গেছে, এটা একটা বিস্ময়। সিঙ্গাপুর যেভাবে অর্থনীতি দাঁড়িয়েছে, মালয়েশিয়া, এগুলো বিস্ময়, আশ্চর্য। এত তেল থেকেও যেখানে ভেনেজুয়েলা পারেনি, কেন? দুর্নীতির কারণে। কিন্তু মালয়েশিয়া পেরেছে। মালয়েশিয়ার সম্পদ কিন্তু ভেনেজুয়েলার চাইতে কম। দক্ষিণ আফ্রিকার চাইতে কাতারের অর্থনীতি বড় না, কিন্তু কি স্ট্রং পজিশনে দাঁড়িয়েছে, সম্পদকে কাজে লাগাতে পেরেছে, দুর্নীতি হয়নি। বাংলাদেশে যদি তা পারে, দুর্নীতি হবে না। আতঙ্কটা ফাহামদের এখানেই। এই কারণে আমি বলছি, আমি যদি হই, তাহলে আমি ফাহামের কালো টাকা সাদা করার সুযোগ করে দিব। প্রতিশ্রুতি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।